প্রচণ্ড শীতের এই বিকেলবেলায় হঠাৎ এভাবে বৃষ্টি শুরু হবে ভাবেনি শুভ্র। অফিসে যাওয়ার তাড়ার মুখে আধ ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছে সে। ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর, আর তাতে শুভ্রও যথেষ্টই বিরক্ত। স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ মুখ কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে এসে ঠেলে ঠুলে গাড়িতে উঠে তার পাশের সিটে বসে পড়ল। ঘটনার আকস্মিকতায় শুভ্র স্তব্ধ। এই মুহূর্তে তার রিয়েকশন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটির মধ্যে জড়তার ছিটে ফোঁটাও নেই, যা শুভ্রকে অবাকের চরম সীমায় যেতে বাধ্য করল। অপরিচিত একটা মানুষের গাড়িতে উঠেও কোনো মেয়ে যে এভাবে ভাবলেশহীনভাবে চুল ঝাড়তে পারে শুভ্রর জানা ছিল না। মেয়েটা তার চুলের পানি ঝাড়ছে, যার পানি এসে পড়ছে শুভ্রর মুখে। শুভ্রর এবার প্রচণ্ড রাগ লাগছে। একে তো বিনা অনুমতিতে গাড়িতে উঠে বসেছে, তার উপর পানি ছিটাছিটি করছে অসভ্য মেয়ে। শুভ্র সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এই মেয়েটাকে সে এবার ইচ্ছে মতো বকে দিবে। কিন্তু সে কিছু বলে ওঠার আগেই মেয়েটি বলতে শুরু করলো। পাগল হয়ে গেছো তুমি? একটা বার আমার কথা মনে হলো না? ড্যাং ড্যাং করে চলে এলে। দেখছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমার। এক্সকিউজ মি। হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামনিকে গিয়ে সব বলবো। তুমি যে আমায় একটুও ভালোবাসো না তা তো বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কেটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রর মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? এমনভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রর মনে এই মুহূর্তে একটা কথাই আসছে তার, আর তা হলো মেয়েটা বড্ড পাগল। ও হ্যালো মিস, আপনি কি আমাকে চেনেন? আর এইভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে। আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলাগারো থেকে পালিয়ে এসছেন নাকি? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথমত দোষটা তোমার, আর এখন আমাকেই কথা শোনাচ্ছ। আবার না চেনার ভাব মারছো। সমস্যাটা কি তোমার? আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ? শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। এটা কি করে সম্ভব? শুভ্রর যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটাকে তার নাম বলেনি। তাহলে মেয়েটা তার নাম জানলো কি করে? কি হচ্ছে এসব? আপনি নামবেন প্লিজ। প্লিজ নামুন, প্লিজ নামুন আমার গাড়ি থেকে। যত সব আজেরা ঝামেলা। তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম? টানা 3 বছর আমার পিছে যখন ঘুরেছো তখন মনে ছিল না যে আমি আজাইরা ঝামেলা? তখন তো মধু লাগতো। মধু খাওয়া শেষ তো এখন। আমি তিতা করলা, তাই তো? শুভ্রর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কোথাকার কোন মেয়ে এসে তাকে যা তা বলছে, আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ। কিন্তু এখন আর বসে থাকা যায় না। এই মেয়ের বকবক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্রর নেই। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটিকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে যেন। সে এতটুকু আশা করেনি। না করলে নাই, তাতে শুভ্রর কি? ও কি করে আশা ও কি কারো আশা পূরণের ঠিকাদারি রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সমবেদনা দেখানোর প্রশ্নই ওঠে না। এসব ভাবতে ভাবতেই শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রর। এত ব্যস্ততার মাঝেও মনের ক্যানভাসে অপরিচিতা মেয়েটির মুখটি ভেসে উঠছিল বারবার। বিস্ময় মাখা টলমলে চোখ, ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কিন্তু আবরা শুভ্রর এসব ডাকে সাড়া দেওয়ার সময় থাকলে তো? সে তো কাজের দুনিয়ায় অন্ধপথিক। মেয়েটার চিন্তাকে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শুভ্র। গাড়ির সেই মেয়েটা তার রুমেও ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনির আঁচড় কাটছে। পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, মুখে একটু বউ বউ ভাব। কিন্তু কথা হলো মেয়েটি এখানে কি করছে, তাও আবার এমন সাজে? হচ্ছেটা কি? যে শুভ্রর রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটা পুচকি মেয়ে গিন্নি সেজে বসে আছে। এসব কি মানা যায়? শুভ্রর মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ, অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলো না। স্ট্রেঞ্জ। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো।
লাল শাড়িতে অপরূপা সুন্দরী যাকে বলে, ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসেবে দাবি করছে, তাতে শুভ্রর খুশিতে নাগিন ডান্স দেওয়া উচিত, কিন্তু শুভ্রর মধ্যে কোনো খুশি খুশি ভাব দেখা যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আর কপালের ভাঁজ তার চিন্তার আকার প্রকাশ করে চলেছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শুভ্রর ভাবনার সুতোকে ছিন্ন ভিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্র, তুমি চলে এসেছো? এত লেট কেন করো অলওয়েজ? আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু দেখো তোমার মুখ দেখার সাথে সাথে আমার সব রাগ হাওয়া। মেয়েটি কথাটা বলেই শুভ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। এমন কিছু হবে তার শুভ্র চিন্তাই করতে পারেনি। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হ্যালোসিনেশন টাইপ কিছু হচ্ছে, বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবার সেই কিন্তু শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটিকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিল। হে মেয়ে, কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বসে আছেন, আবার মাখামাখি করতে আসছেন? লজ্জা শরম নেই নাকি? আর ইউ লস্ট? মেয়েটি ছলছল চোখে তাকিয়ে আছে, যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশাই করেনি। তার চোখে যেন হাজার অভিযোগ, হাজার প্রশ্ন। শুভ্র, তুমি এমন কেন করছো? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত ব্যবহার করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না বলে দিলাম। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। চুপ, এসব ন্যাকা কান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার। বাট আপাতত আমার ঘর থেকে, ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দেব। গেট লস্ট। শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বলে আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজে বাজে বকছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রর কথাটা শেষ হতে না হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রর উপরে উঠে বসল। কি সমস্যা তোর? কি? বিকেল থেকে খেয়াল করছি খুব বার বেড়েছে না? কোন মেয়ের সাথে প্রেম লীলা করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস, বল। শুভ্র ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে গেছে। ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো। কথাগুলো যেন সব অগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে। দেখুন, সরুন বলছে। ভালো হচ্ছে না কিন্তু, সরুন। কি আপনি আপনি করছো বেবি? কার কাছে মধুর চাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? হুম হুম। মেয়েটি কথা বলতে বলতে শুভ্র ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্রর হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। কোনো রকম চোখ খিচে বন্ধ করে নিল সে। কপালে ঈর্ষিতে অল্প অল্প ঘামের ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে চোখ মেলে তাকালো। মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতেই খিলখিল করে হেসে উঠে মুখ ভেঙিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবকিছুই যেন তার মাথার উপর দিয়ে গেল। তাড়াতাড়ি করে উঠে বসে কয়েক দফা শ্বাস টেনে নিল। উফ, আরেকটু হলেই হয়তো শ্বাস আটকে যেত। এসব কিছু রিয়েলিটি হতেই পারে না। নিশ্চয়ই এসব শুভ্রর হ্যালুসিনেশন। হ্যাঁ, তাই হবে। কাল সকালেই শুভ্র সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবে। এভাবে কাল্পনিক বইয়ের প্যারা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। ভাবতে ভাবতে ডান পাশের দেয়ালটাতে তাকিয়ে আবারও একজোট অবাক হতে হলো তাকে। এ কি? এ তো শুভ্রর বিয়ের ছবি। আর পাশে বসে যে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার পরিচিত। এই সেই মেয়ে যার সাথে কিছুক্ষণ আগেই সে ঝগড়া করল। কিন্তু এটা কি করে সম্ভব? হাও হাও? তার ভাবনার মাঝপথেই কানে ভেসে এলো তুমুল হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন শুভ্র বুঝতে পারছে না। এই মাঝরাতে হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিংয়ে সবাই বসে আছে। সবার সাথে আছে সোহেল আর তার একদিনের বউ। সাহিলের কথার প্রতি উত্তরেই সে যে সবাই এভাবে হেসে উঠছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্রর। কিন্তু এই আহাম্মকটা এত রাতে সব তাদের বাসায় কি করছে? কী রে শুভ্র, ভাবির হাতের খাবারের টানে আমি 3 ঘন্টার জ্যাম ঠেলে ঠেলে মাঝরাতে হাজির, আর তুই এইভাবে ভেটকি মাছের মতো ভেটকে আছিস কেন? ভাবি শব্দটা শুনেই বুঝতে পারলো সাহেলও এই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। কি আশ্চর্যের বিষয়, যার বউ তারই মনে নাই আর বাকি সবার আনন্দের সীমা নাই। কি ঝামেলা!
শুভ্র, দাঁড়িয়ে আছিস কেন বাবা? শরীর খারাপ? এখনো তো ফ্রেশই হসনি। জলদি গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়। খেতে হবে তো নাকি? না মামুনি, ছেড়ে দাও। আজ ওর ক্ষুধা নেই। আজকাল বাইরের মধু বেশি মিষ্টি লাগছে কি না, ঘরের ভাত গলা দিয়ে নামবে না। কি বলছে সব বৌমা? ভাবি, তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কাহিনী কি বলো তো? কিছু না, ওনার পেট ভরা, তাই বললাম, ব্যাস এইটুকুই। শুভ্র আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে ফিরে এলো। টেনশনে ক্ষুধার তৃষ্ণা সব মরে গেছে বলে মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল। ওদের কথায় এটা স্পষ্ট মেয়েটা শুভ্রর বউ। কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফের বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টি চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্রর এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দিবে যে তার কিছু মনে নেই? মেয়েটার নামটা পর্যন্ত জানে না শুভ্র। কিভাবে মানিয়ে নিবে সে? তখনই দরজা খোলার শব্দে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ, মেয়েটা এসেছে, যে নাকি তার বউ। শুভ্র বিছানায় আজ শোয়া অবস্থায় বসেছিল। মেয়েটিকে দেখেই কিছুটা নড়ে চড়ে বসে বলে উঠল, শুনুন। কি সমস্যা? আবার আপনি আপনি শুরু করেছো? না মানে শোনো। জি বলো। তো তোমার নাম কি? কথাটা শুনেই মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ঝাড়ু। কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, মারের উপর ঔষধের নেই। এই না না, লাগবে না, আমি ঘুমোচ্ছি। 1 বছর? লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড, আর আমি নিজে জানি না? উফ, এত কনফিউশন নিয়ে বাঁচা যায়? ঘুমাবে ভালো কথা, বিছানায় কেন? তো কই ঘুমাবো? জাহান্নামের চৌরাস্তায়। বাট খাটে না। সারাদিন আমার সাথে ভাওতাভাজি করে এখন আসছে খাটে ঘুমাতে। নামো বলছি, এক্ষুনি নামবো। আরে আমি ঘুমাবোটা কই? সোফায় ঘুমাও, ব্যালকনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমেও ঘুমাতে পারো। আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। এই ঠান্ডায়? জি হ্যাঁ, এই ঠান্ডায়। ওহো, 1 সেকেন্ড। একটা কাজ করো, তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয় মশলা ডিসমিস। ছি ছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবা পাপ। তেল মারা বন্ধ করে গেট লস্ট। ওকে ওকে, যাচ্ছি। কুল। শুভ্র সোফায় চুপচাপ বসে আছে, আর মহারানী আরামেই ঘুমোচ্ছে। একদিনের শুভ্রর লাইফটা যে এমন অগোছালো হয়ে যাবে কে জানতো। নিজের রুমেই নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রর। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লেই শেষ হবে, হয়ে যাবে হয়ে যাবে এইটাই। শুভ্র এবার ঘুমানোর চেষ্টায় মেতে উঠল, যেন ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজে নিস্তার মিলবে তো? হতচ্ছাড়া ঘুম চোখে ধরাই দিচ্ছে না, আর এদিকে শীতে কুঁকড়ে যাচ্ছে শরীর। শুভ্র ডিসিশন নিয়ে নিয়েছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো সে আর কোনোদিন বিয়েই করবে না। বউরা কি মারাত্মক হয় বাপরে! শুভ্রর মতো বাঘকে মিনি বিড়াল বানিয়ে দিয়ে ছেড়েছে। হালকা রোদের ঝিলিকে ঘুম ভাঙল শুভ্রর। নিজের দিকে তাকাতেই অবাক হলো সে। ওর গায়ে কম্বল জড়ানো। কাল রাতে এই কম্বল তার ভাগ্যে জোটেনি। নিশ্চয়ই এটা তার হঠাৎ উদয় হওয়া বউ এর কাজ। ভাবতেই মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্রর। যাক বাবা, মায়া দয়া আছে তাহলে। ঘড়ির দিকে তাকে অবাক হলো শুভ্র। এ কি, 12টা বাজে, আর তাকে কেউ ডাকেনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়েই অফিসে রওনা দিল। সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্র কি পাগল হয়ে গেছে, নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়া উচিত, বা নির্দিষ্ট একটা টাইমিং। বাট বাকি সব তো ঠিকই আছে, শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। কিভাবে সম্ভব এটা? এটা কি নতুন কোনো রোগ? স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যানেজার সাহেব। কোনো কাজ ছিল? জি, এখানে একটা শো লাগবে। আর স্যার আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়। সিক্রেট মিটিং, সামনে ডিলটার জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রেজেন্টেশন এখনও রেডি করা হয়নি। ইটস মাই প্লেজার স্যার। আসতে। ম্যানেজার সাহেব, জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের ছাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছোড়া হবে হয়তো সে কল্পনাও করেনি। জি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন।
ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাফ ছেড়ে বাঁচল। কে জানে আরেকটু হলে ম্যানেজার তাকে পাগল ভেবে বসতো কি না। আচ্ছা, ফেসবুকে তার অ্যাকাউন্টটা চেক করলেই তো উত্তর পাওয়া যায়। শুভ্র তাড়াতাড়ি ফেসবুকে লগ ইন করলো। অ্যাকাউন্ট চেক করার আগেই শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্য অপেক্ষা করছিল। মেসেজ চেক করে শুভ্র অবাক, আরে এরা তো সব তার ভার্সিটি ফ্রেন্ড। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল শুভ্রর। কিন্তু কথাই আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্রেও তাই ঘটল। বন্ধুর করা ছোট্ট এক প্রশ্নে তার মনটা আবারও খারাপ হয়ে গেল। দোস্ত, ভাবি কেমন আছে? তোদের বিয়ের পর আর দেখা হয়নি। শুভ্র কোনো উত্তর না দিয়ে এফবি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেলের সবাইও জানে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম ভাসতেই তুলে নিল ফটাফট, রহস্যের সমাধান পাবার আশায়। হ্যালো, মিটু। বাট তুই ডিসঅ্যাপয়েন্টেড কেন? কি? শুভ্রর মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। তার জানা মতে সে এখনও পিওর ভার্জিন, আর এখন শুনছে সে নাকি বাপ হয়ে যাচ্ছে। আরে বেটা, সে তো নিজেই জানে না তোকে কি বলবে, কেমনে কি। উফ উফ, আর কি বাকি আছে শোনার। রাত 12টা বাজে। শুভ্র বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। এই সব অগত্যা ঝামেলাও তার আর ভালো লাগছে না। তবুও সে দরজা টপকালো। এ কি, পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইট জেলে কয়েকবার মা বলে ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। অন্ধকারে হাতড়িয়ে সুইচ অন করতেই মনে হলো বোম ফুটলো। চমকে পিছনে তাকাতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শুভ্র। আজ যে শুভ্রর জন্মদিন তা শুভ্রর মাথাতেই ছিল না। এত টেনশনে মনে থাকার কথাও না। সবার দিকে তাকে শুভ্র বেশ অবাক। প্রায় 20-30 জন হবে, আর সবাই ওর ভার্সিটি ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুফা ফুফি, ওর কিউফিশনওয়ালা বউ, আর দুজন অপরিচিত লোক। চারদিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। তার বউটাকেও হুর পরি লাগছে। হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়ে গেছে, আজ রাতে বাসরটা সেরে ফেললেই হয়। এমনিতেও প্রেমে তো পড়েই গেছে মনে হয়। শুভ্রর চিন্তার সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল, কি শুভ্র ভাই, কেমন দিলাম? ভাই। শব্দটা শুনেই শুভ্র উপকার। বউ তাকে ভাই ডাকছে, এ আবার কোন নতুন ড্রামা? মানে? দেখছো মামুনি, শুভ্র ভাই এখনও আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখেই চিনে ফেলেছি। এসবের মানে কি? কি বলছো এসব? তুমি মানে তুই ওই পিচ্ছে? এখন আর পিচ্ছি নাই। এখন আর ক্লাস 5-এ পড়ি না, গ্র্যাজুয়েশন করছি, এবার সেকেন্ড ইয়ার। তার মানে এসব প্রি প্ল্যান ছিল? পুরোটাই। তবে দোষটা তোমার ছিল। আমি তোমাদের বাড়িই আসছিলাম, হঠাৎ রাস্তায় এভাবে বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। তখনই কাকতালীয়ভাবে তোমাকে দেখতে পাই। প্রথমে না চিনলেও পরে ঠিক চিনে যাই। তাই তাড়াহুড়ো করে তোমার গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছা আমার ছিল না। ভেবেছিলাম তোমায় বলবো পৌঁছে দিতে, কিন্তু তোমার তাকানো দেখেই বুঝতে পারছিলাম আমায় তুমি চেনোনি। তাই ভাবলাম একটু মজা করা যাক, কিন্তু তুমি যে আমায় ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিবে তাও ভাবিনি, তাও এই বৃষ্টির মধ্যে। কি নির্দয় তুমি! এবার বাকিটুকু আমি বলি। রোদ বাসায় এসে কাকিমণিকে সব বলেছিল। ভাগ্যক্রমে আমিও তখন এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল বেশ। ভার্সিটিতে যে ছেলে সবার সাথে প্রাঙ্ক করতো, তার সাথে প্রাঙ্ক করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। আর পরের দিনই তোর বার্থডে ছিল, তাই ভাবলাম এটা তোর জন্য বিগ সারপ্রাইজ হবে। তাই সব ভার্সিটি ফ্রেন্ডদের খুঁজে বের করে কন্ট্যাক্ট করে শুরু হলো প্ল্যানিং। তার সাথে আমাদের ছোটোখাটো রিইউনিয়নও হয়ে গেল। তবে অল ক্রেডিট গোজ টু রোদ। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। থ্যাংক সামনের দিকে ঝুঁকে একটু ভাব নিয়ে বলল, বেডরুমের ওই ছবি? ইউ। ওটা রোহানের কাজ। গ্রাফিক্স, এডিটিং, হ্যান ত্যান, এটা ও বানাইছে। দোস্ত, তোর ট্যালেন্ট আছে। থ্যাঙ্কস দোস্ত। অনেকদিন পর মনে হচ্ছে আবারও ভার্সিটি লাইফে ফিরে এসেছি, সেই আগেরও দুষ্টুমি। হারামের বাচ্চারা, তোর তো আমি দেখে নেব। আর মা বাবা তোমরাও? তো মামু আর মামুনি আমার কথা রাখবে না? তা হতেই পারে না। তবে রে, তুই পুচকি হয়ে আমাকে ঝাড়ু পেটে করতে চাইলে তোর লজ্জা করলো না? অসভ্য মাইয়া, ঠাড়াই দিমো একটা। একটুও করলো না। দোষটা তোমার ছিল। তুমি আমাকে চেনোনি, এটা তোমার অপরাধ। মাত্র 10 বছরে ভুলে গেছো? আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোমার প্রাপ্য। হ্যাঁ, আসছে।
তুই তখন ছিলি ক্লাস 5-এর বাচ্চা, আর আমি কলেজে পড়ি। আমার চেহারা আগের মতোই আছে, আর তুই টোটালি চেঞ্জ। তুই কি করে চিনবো? কে বললো আগের মতো আছে? বহুত চেঞ্জ হয়েছে। আগে ছিল কিউট পোলা, এখন হইস তো হট। শয়তান বাচ্চা মেয়ে, হট কি বুঝিস? তো হট কি সেটা বোঝার এখনই তো সময়, শুভ্র ভাই। রোদের কথায় সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রর মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে, সাথে রাগও। রোদের মুখে ভাই ডাকটা মেনে নেওয়ার মতো না। আগেই তো ভালো ছিল, বউ হিসেবে টর্চার করছিল। শুভ্রর ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত! ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র শুভ্র করে অস্থির করে তুলতো, কি মারি না মারতো শুভ্র রোদকে, আর বলতো, কতবার বলছি ভাই ডাকবি, আমার যদি শুভ্র ডাকছিস খুন করে ফেলবো। আর আজ যখন ভাই ডাকছে তখনও শুভ্রর রাগ লাগছে। সময় আসলেই অনেক কিছু পাল্টে দেয় মানুষের মনকেও। রাত 10:30। রোদ ছাদের এক কোণায় দাঁড়িয়ে চাঁদ দেখছে, মনটা হালকা খারাপ, কিন্তু কেন যে খারাপ তাই বুঝতে পারছে না। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছিস যে? আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, যেহেতু নেই সেহেতু একা দাঁড়িয়ে থাকাটাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুই না শুধু সাইজেই বড় হয়েছিস, কথাগুলো এখনো আগের মতোই। মনে আছে তোমার আগের আমি কে? থাকবে না কেন? কি পাগলামিটাই না করতে ছোটবেলায়। সত্যি এমন মনে হলে নিজেরই হাসি পায়। তোমার মনে আছে আগে তোমার মেয়ে কোনো ফ্রেন্ড তোমাদের বাড়ি এলে আমি ওদের চুলে চুইংগম লাগিয়ে দিতাম। আর একবার তো ওদের খাবারে তেলা পোকা দিয়ে দিয়েছিলাম। তোমার এক বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি, বাপরে কি মারটা নেই মেরেছিলে সেদিন আমায়। খুব লেগেছিল না? আজ হঠাৎ এই প্রশ্ন, এত দরদ, প্রেমে পড়ে গেলে নাকি? সরি বলে সুযোগটাও তো দিস নে, হঠাৎই হাওয়া হয়ে গেলে। অভিমান হয়েছিল বুঝি খুব? না, সেই ভুল করিনি। অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগে টাবেগে এসব হয় না, জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি ব্যাস। ও। ভালোবাসাটা হলো আসলে একটা ফুটন্ত গোলাপ, বুঝলে শুভ্র ভাই? ফুটতে দেরি কিন্তু ঝরতে দেরি নয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখা যাবে সে তোমার ভালোবাসা বুঝবে না, আবার যে তোমায় ভালোবাসবে তুমি তার ভালোবাসা বুঝবে না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে তখন দেখা যাবে সে তোমার ধরা ছোঁয়ার বাইরে, নয়তো তুমি নিজেই জড়িয়ে গেছো অন্য এক মায়াজালে। ভালোবাসাটা একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর দুই প্রান্তে থেকে হয়তো তুমি ভাববে তার কথা, আর সে ভাববে তোমার কথা। মাঝে থাকবে অসম্ভবের দেওয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগ মাখা কথা বলতে শিখে গেছিস দেখে। তা তো আগে থেকেই বলতাম, কিন্তু তোমার সেদিকে তাকানোর সময়ই ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই রোদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জানু লেখাটা দেখেই মেজাজটা গরম হয়ে গেল শুভ্রর। কিন্তু কিছু না বলেই নিচে নেমে গেল। সিঁড়ির মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল, আর শরীর জ্বলে যাচ্ছিল শুভ্রর। কার সাথে এত বেবি বেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিংয়ে গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ায় আজ রাতের খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনও। শুভ্র নামতেই শুভ্রর মা বলে উঠল। শুভ্রও চুপচাপ ছাদে চলে গেল। ছাদে গিয়েই শুভ্রর মাথা গরম হয়ে গেল। রোদ এখনও ফোনে কথা বলছে বললে ভুল হবে, হাসিতে যেন গড়াগড়ি খাচ্ছে। এবার আর শুভ্র নিজেকে ঠিক রাখতে পারল না। এক টানে ফোনটা কান থেকে ছুটিয়ে নিয়ে রোদকে নিজের সাথে চেপে ধরে বলে উঠল, কার সাথে তো প্রেমালাপ করিস যে বাকি পৃথিবীকে ভুলে যাস? হ্যাঁ, 10 বছর আগে সেম প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? ছোটোর মতো থাক, বইয়ের মতো তদারকি করতে আসিস না, আমার ব্যক্তিগত বিষয় তো নয়, গেট লস্ট। আমার উত্তরটা আজও অনেকটা সেই রকম হওয়া উচিত, তাই না? বড় ভাইয়ের মতো থাকো, জামাইয়ের মতো তদারকি করতে এসো না, আর আমার ব্যক্তিগত বিষয় তো নয়। কথাটি বলেই রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভ্রর হাত থেকে ফোনটা নিয়ে একটা রাগী লুক নিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোদ যে প্রতিটা কথায় ছোটবেলার কথা টেনে খোঁচা মারে তা শুভ্রর মোটেও ভালো লাগে না। আর এই শুভ্র কি জানতো নাকি যে এই বুইড়া বয়সে সে
এই পুচকি মেয়ের প্রেমে পড়বে, কিন্তু রোদকে তা কিভাবে বুঝাবে? সে তো ছোটবেলার ঝাঁচ ঢালতেই ব্যস্ত। ধ্যাত, ভালো লাগে না। পরের দিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফায় বসতেই রোদ আর তার ছবিটাই চোখ পড়ল। কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। ইস, যদি এভাবেই পাশাপাশি থেকে যেতে পারতো সারাটি জীবন। যদি কি, অবশ্যই পারবে, তাকে পারতেই হবে। এই পিচ্চিটাকে তো তার চাই চাই, যেভাবেই হোক। রোদের কথায় ভাবনার প্রহর কাটিয়ে পাশ ফিরে তাকালো শুভ্র। ভাই আসবো? আমার সেই ভাই? উফ, হ্যাঁ, আয়। বিজি ছিলে বুঝি? তেমন কিছু না, কিছু বলবি? না, করব। কি করবি? ওই তো, ওই ছবিটা পারবো। তুমি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলে ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতেই রোদ দেয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়ল। খুললি কেন? তাহলে কি সমস্যা হতো শুনে? কি যে বলো না, তোমার মনে আছে আগে আমার সাথে রিলেটেড কিছু তোমার রুমে থাকলে তুমি কি তুলকালাম বাঁধিয়ে দিতে? আর এটা তো স্বয়ং আমার ছবি না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। এই এই ফ্রেমটা খুলছিস কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই? কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দিয়ে না এমনি। একদম না। কাল পরশু যখন তোমার বউ আসবে আর স্টোর রুমের কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তোমায় ভাবতে পারছো? হয়তো ভাববে তুমি চুপি চুপি আরেক বিয়ে করেছিলে। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে, বেচারা কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে? বড় তো তুই হবি, আর তোর বড় আমি। না যাই হোক, ছিড়বে না একদম। অবশ্যই ছিড়ব। এভাবেই শুরু হয়ে গেল তাদের টানা হিজড়া। একবার এদিকে তো একবার ওদিকে, কে জিতে কে হারে অবস্থা। কিন্তু এ কি, যাহ বাবা, ছবিটা ছিঁড়ে দুই টুকরো হয়ে দুজনের হাতেই থেকে গেল। হলে তো শান্তি। এবার নাও তোমার ছবি। হ্যাঁ, এ কি বৃষ্টি হচ্ছে? শীতে এমন বৃষ্টি! আমাকে বাংলায় স্বাগত জানাতেই হয়তো এই বৃষ্টির আবির্ভাব। কথাটা বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র সেখানেও শটান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ ছেঁড়া ছবিটার দিকে তাকিয়ে থেকে ছবিটা পরম যত্নে ড্রয়ারে রেখে দিল। রোদের কথা মতো আজ শুভ্রর বুকে রয়ে গেছে শুধু এক মুঠো দীর্ঘশ্বাস। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শুভ্র। সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল শুভ্রর চোখ। গার্ডেনে বৃষ্টিতে ভিজছে রোদ। কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপ্টে আছে শরীরে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালোভাবে। বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরার অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভ্রর চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না শুভ্রর কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছে নিজের আশেপাশে। রোদ নামক একটা মায়াজাল এঁটে সে পা বাড়ালো গার্ডেনের দিকে। এদিকে রোদের চারপাশের কোনো খেয়াল নেই, সে তো বকুল ফুল ঝরাতেই ব্যস্ত। চারদিকের রহস্যময় পরিবেশে তার অগোছালো শাড়ির ভাঁজের এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া প্যাটির সেই কালো টিলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হঠাৎ পেটে কারো স্পর্শে কেঁপে উঠল সে। চমকে উঠে পিছনে তাকাতেই দেখতে পেল শুভ্রর মায়াবী মুখ, চোখ জোড়া রোদের মায়ায় আবদ্ধ। নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হতে হলো, তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে উঠল, শুভ্র ভাই, ছাড়ো, কি করছো? দূরে ঠেলে দিচ্ছিস কেন? আগে তো কখনো এভাবে সরিয়ে দিতি না। আগে কখনো কাছে আসোনি, তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ পড়েছে, তাই বলছি ছাড়ো। আজ তো এসছে। আজ আর আমি চাইছি না, সরো। কিরে, রোমাঞ্চ চলে? সাহেলের কথাটা শুনেই দুজন বিদ্যুৎ বেগে দুদিকে ছিটকে গেল। রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাথা চুলকাতে লাগলো। কি দোস্ত, রোদকে দেখেই তোর মধ্যে যে লুচ্চামুই শুরু হয়ে যায় দেখছি। কাহিনী কি বস? শালা, তুই এখানে কি করিস? প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত তোর জন্য 320 ভোল্টের ঝটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা।
পরের 1 সপ্তাহ ঘুমোতে পারবি বলে মনে তো হচ্ছে না। মানে কিসের ঝটকা? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট কর আর মজা নে। আরে শোন তো। শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। আবার কিসের সারপ্রাইজ? এদের সারপ্রাইজ যে কি ভয়ঙ্কর তা শুভ্রর বোঝা হয়ে গেছে। আল্লাহ জানে এবার কি হবে তার সাথে, জীবন থাকবে না যাবে, হু নোস। ঘুম ভাঙতেই কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে, কিন্তু কারণটা কি? কোনো অকেশন তো নয় আজ। তবে কোনো রকম আড়মোড়া ভেঙে রুমের বাইরে সেই চক্ষু চড়ক গাছ, এ কি সারা বাড়ি এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন? মা, মা, কি চেঁচাচ্ছস কেন? এসব কি? এত মানুষ আর এত সাজ কেন? আজ তো রোদের এঙ্গেজমেন্ট, সাজানো তো হবে। কি কি বলছো এসব? রোদের এঙ্গেজমেন্ট মানে কি? রোদ তো কিছু বললো না। আর হুট করে কিভাবে কি হলো? হুট করে কই? বিয়ের জন্য তো রোদ দেশে ফিরেছে, নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখান থেকে, অনেক কাজ পড়ে আছে। আর তুইও যা, তৈরি হয়ে নে ফটাফট। কিন্তু রোদ রাজি তো? মানে আহ, অন্য কাউকে ভালোবাসে না তো? কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে। এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্নই ওঠে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হয়তো। শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? তবে কি সাহেল এই সারপ্রাইজটার কথাই বলেছিল? রোদ আমাকে তো একবারও বলল না। এটা হতেই পারে না। রোদের বিয়ে আর অন্য কারোর সাথে ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্রর। কাছাকাছি আসতেই হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। কি হচ্ছে এসব? ছাড়ো। যখন তখন এসব কি? আহ, লাগছে তো, ছাড়ো বলছি। তোর বিয়ে ঠিক হয়েছে, অথচ আমি বলিসনি কেন? তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজনও বোধ করিনি। এবার ছাড়ো। ঠাটাই দিবা একটা। খুব বউ হওয়ার শখ জাগছে, তাই না? না জাগারও তো কোনো কারণ দেখছি না শুভ্র ভাই, ছাড়ো আমায়। কিসের ভাই? আগে তো জোর করে ভাই টাকাতে পারতাম না, আর আজ ভাই হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেলে। আগে যার জন্য জোর করতে, তা পেয়ে গিয়েও তো তোমার খুশি হওয়া উচিত। তবু এত সমস্যা হচ্ছে কেন? বুঝিস না তুই? এত না বুঝ না তুই যে বুঝতে পারছিস না আমার কি সমস্যা। আমি বুঝতে চাইও না। তুমি প্লিজ সরো আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বরের বাড়ি থেকেও মানুষ আসছে। আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক। সো প্লিজ লিভ মি। তাই বিয়ে নিয়ে এত টেনশন? হওয়াটাই স্বাভাবিক। আর আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগেই কারো ঠোঁটের স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল রোদের ছুটাছুটি। কিন্তু শুভ্রর সাথে পেরে উঠলে তো। এক পর্যায়ে বাধ্য হয়ে জোরে ধাক্কা দিয়ে বসল রোদ। শুভ্র একটু সরে দাঁড়াতেই বসিয়ে দিল একটা থাপ্পড়। শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাও আশা করেনি সে। কি সমস্যা তোমার? আমি তোমার বউ নই, কথাটা কি ভুলে যাও তুমি? একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাঁধে না তোমার? বউ নস? বউ হতে কতক্ষণ? ছাড়ো আমায়। ঠিক বলছো, বউ হতেও বেশিক্ষণ দেরি নেই, মাত্র 3 দিন। তারপরেই বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ডেড। বউ যদি হতেই হয় তো আমার বউই হবি তুই। ছোটবেলায় তো খুব বলতি, শুভ্র আমি তোমার বউ হব, বউ হব। তো আজ কিসের তো তেজ তোর? সেটা ছোটবেলার আমি আর এখনের আমিতে অনেক পার্থক্য শুভ্র ভাই। ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই। পুতুল খেলার মতো ওসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলায়। সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ করো। আর তাছাড়া ছোটবেলায় তো তুমিও বলতে, তোর মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করব না, দরকার পড়লে বিয়েই করব না, তবুও তোকে বিয়ে, ছি। তাহলে আজ আমায় বউ বানানোর এত শখ? শরীরের নেশায় নাকি? রোদ, কি বলতে চাস তুই? শোনো না, নেশা হোক বা ভালোবাসা, যা ইচ্ছে তাই হোক না কেন, বউ তুই আমারই হবি। তোকে আমার চাই চাই, সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোকে দুজনকে মেরে পুঁতে ফেলবো। তুমি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। শুভ্র ভাই তুমি পাগল হয়ে গেছো। কথাটা বলেই রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র
সে তো দেয়ালে আঘাত করে চলেছে ক্রমাগত। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে, টোটালি পাগল হয়ে গেছে, রোদের জন্য পাগল হয়ে গেছে। জীবনে কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমেই পড়েছে কত মেয়ে। কাউকে ভালো লাগেনি তাই পাত্তাও দেয়নি, কিন্তু আজ এমন এক পিচ্চির প্রেমে পড়েছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াও, অসাধারণ। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্চি মেয়ের প্রেমে কুপোকাঠ। শেম, শেম অন ইউ শুভ্র, শেম অন ইউ। শুভ্র রুমের মধ্যে পায়চারি করছে আর সাহেল ব্যাডে বসে আপেল খাচ্ছে। এই শালা, আমি দেখে টেনশনে বাঁচি না, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস। তো কি করতে বলিস তুই? তোর টেনশন লাগছে, তুই টেনশন কর। আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি নাকি? খাইতে আসিস ও খাবো, এটাই স্বাভাবিক। শালা হারামি, বন্ধু তোর অথৈ ছিল হাবুডুবু খাচ্ছে আর তুই নিশ্চিন্তে এনজয় করছিস। এতটা সেলফিশ তুই। বিশ্বাস কর দোস্ত, আল্লাহর কসম, যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাঁচানোর ট্রাই করতাম। বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস, এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করব। এমনিতেই এত কম্পিটিশন চলছে, সো এর মধ্যে আমি নাই। সাহেল, অলওয়েজ মজা ভাল লাগে না। আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস। টু মাছ ইয়ার। হেই সারে সর্বনাশ, তুই বিয়ে করলি কবে? বউ পাইলি কবে? চর খাইতে চাস? ওকে, আমি সিরিয়াস। দোস্ত, তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল, আই মিন বিয়ে করে ফেল। কি, শেষ পর্যন্ত কিডন্যাপ করব? তো অবশ্যই করবি। ভালোবাসার জন্য কত সভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না? এই তোর ভালোবাসা? ঢং কমায় কর, কিন্তু রোজ যে মাইয়া রাজ্য হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি, এই আহম্মকের ঢেকি, তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে হেই মিস, ক্যান আই কিডন্যাপ ইউ? ডাফার, আমরা মেয়ে কিডন্যাপ করছি। কিডন্যাপিং বিষয়টি বুঝতে হবে আকস্মিক, এটাই নিয়ম, বুঝছিস? এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করছিস। হ্যাঁ, তো তো সন্দেহ আছে? তোর বোনকে তো তুলে নিয়েই বিয়ে করতাম, বাট দেখ, আমি তুলে নিয়ে যাওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির, সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদিও তোর এসব অ্যাডভাইস খ্যাতমার্কা, তবু বল শুনি। দেখছিস, দাম তো দিলি না। তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট আমার। হইছে, কেউ দেখতেছে না, সো এবার ঢংটা থামা। বল কি বলবি। শোন, রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস, বুঝছিস? কেন? তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবে না। শালা কিপটা। নাদিয়া ঠিকই বলে, তুই আসলে কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামা করবো? স্টুপিড। এই তো লজিকটা বুঝলি না। আবে মায়াকে সাজতে সাজাতে তো এই তো লজিকটা বুঝলি না। আবে মাইয়াকে সাজাতে সাজাতেই তো দেখবি কেল্লাফ হতে। রোজ যে মাইয়া চাচাইয়া তো পুরো পার্লার কাঁপায় ফেলবো। তারপর মেয়েদের সাজতে যে টাইম লাগে, এতক্ষণে তোর ফুপা মশাই, আই মিন তোর উঠবি শ্বশুর মশাই পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে। সিরিয়াসলি? অবভিয়াসলি সিরিয়াসলি, আমি ফাউল কিছু বলি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস সব ফাউলই বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করছিস আমায়। থাক, তুই তার চেয়ে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নতুন নাদিয়াকে এখনই ফোন করে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস্ত, তুই তো আমার কলিজা। দেখ, আমি এখানেই বসে আছি, বম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ, আর কালকেই বিয়ে। সবার আনন্দের সীমা নেই শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু ছটপট করছে আর সাহেলকে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেম ভেস্তে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহেল আবারও তার ফ্রেন্ডের ইনফর্ম করছে সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড, বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে। এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু হয় নাকি? তাদের প্ল্যানিংয়ের শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সব কটা বিশ্ব ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সব কিছুতে বাড়াবাড়ি যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটাও বাড়াবাড়িভাবে থাকে অলওয়েজ। এটাই নিয়ম এদের মধ্যে। আসিফের কথাটা শুভ্র বেশ মনে ধরেছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা। কারোর জন্য ডেসপারেট হওয়াটা যদি ভালোবাসা হয় তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে, এটাই রোদকে বুঝাতে হবে, তাহলেই ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়াটাও তো এখন দুষ্কর, এটা নিয়েও
ওর ফ্রেন্ডের প্ল্যানিংয়ের সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরি হয়ে গেল। রোদ, তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্রসহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রোদ, বিয়ে হয়ে তো কাল চলেই যাবে, একটু চা খাইয়ে সবার সেবা করে যাও। শুভ্রর সব ফ্রেন্ডরাও তালে তাল মিলানোর সাথে মেয়েরাও, এটাই তো তাদের প্ল্যান, রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও। হ্যাঁ যাও রোদ। আচ্ছা আমি যাচ্ছি, নাও হ্যাপি। বহুত। রোদ বেরিয়ে যেতেই শুভ্র ফোনের বাহানা করে বেরিয়ে গেল, আর সাথে সাথেই রোদকে টেনে নিয়ে স্টোর রুমে ঢুকে গেল। সব যেহেতু আগে থেকেই সেট, সো কোনো সমস্যাও হলো না। কি সমস্যা কি তোমার? এখানে আনলে কেন? সরো আমায়। প্লিজ রোদ, একটু শোন আমার কথা। কিছু বলবে তুমি? যাই বলো না কেন, আমার কিছুই শোনার নেই, আমাকে যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন প্লিজ। ওকে বলো কি বলবে, বাট দূরে দাঁড়িয়ে বলো। রোদ প্লিজ, বিয়েটা করিস না প্লিজ। পাগল হয়েছো তুমি? কাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করবো না? আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি, আর আমি তাকে অবশ্যই বিয়ে করব। তোমার যদি এটাই বলার থাকে তো বলা শেষ, এবার আমি গেলাম। রোদ, আমিও যে তোকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তোকে ছেড়ে থাকতে। লাইক সিরিয়াসলি? তুমি আমায় ভালোবাসো? নাইস জোক। প্লিজ শুভ্র ভাই, এসব প্র্যাঙ্ক বন্ধ করো। আই হ্যাভ টু গো। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই ম্যাডলি লাভ উইথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা কর, একটু বোঝ আমায় প্লিজ। সত্য, তোকে ছাড়া চলবে না আমার। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, সে আমায় ভালোবাসে। অসাধারণ, বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে, এখনো চলবে। যেতে দাও আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যা প্লিজ। 10 বছর আগের কথা টেনে আমি এখন শাস্তি দিস না প্লিজ। তোমাকে শাস্তি দেওয়ার মোডও এখন আমার নেই শুভ্র ভাই। প্লিজ এসব ন্যাকামো বন্ধ করে আমায় যেতে দাও। তোর কাছে সব ন্যাকামো লাগছে? নয়তো কি? আমার আর ভালো লাগছে না, সরো তো। কথাটা বলেই রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকায়নি, কি বলবে তাই বুঝতে পারছিল না। সব যেন গুলিয়ে যাচ্ছিল শুভ্রর। ভালোবাসার কথাটা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুণ কঠিন, তা আজ বুঝে গেছে শুভ্র। শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সব কটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর শুভ্রর দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে আস্ত একটা এলিয়েন। কি সমস্যা, এভাবে তাকিয়ে আছিস কেন? কি হলো দোস্ত, কি কি করলি? প্র্যাকটিক্যালি দেখাই কে কি করছে ডাফার। আরে চেতস কেন শালা? রোদ কি বললো তাই বল। ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। তার নাকি এসব ন্যাকমতের টাইম নেই। দোস্ত, মোস্ট পপুলার বিজনেসম্যান একটা মেয়ের কাছে কুপোকাত, ভাবা যায় এগুলো? চুপ করতো তোরা, ধাত। সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ সেই পিচ্ছি। আল্লাহ, তোরাও কোন পাহাড় উদ্ধার করতে পারছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না? আরে দোস্ত, আমরা একটা শুভ্রকে কি সামলাতে পেরেছি এতদিনে? আর তার উপর যে ঝাঁজ ঢালে সেই মায়াকে ম্যানেজ করতে কাঠখড় পোড়াতে হবেই রে। বাট আমরা পুরাবো, পুরো বাংলাদেশের কাঠখড় পুড়িয়ে ছাই করে ফেলবো, নো টেনশন। মায়ের না খাবার চাইলে চোখ সামলা থেকে বিদায় হ শালা। শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে? প্রিপারেশন নে, কেমনে কিডন্যাপ করবি? হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি? তুই তো এখানে, তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপ করবো, এটা তুই ভাবলে কিভাবে ডাফার? কই আছে ও এখন? যেখানে থাকার কথা ছিল সেখানে আছে। তাহলে চল জলদি, নয়তো আবার গন্ডগোল হয়ে যাবে সব। চল। ডাফার খোল বলছি আমায়, খোলে দিয়ে দেখ এক একটাকে কিমা বানিয়ে ছেড়ে দিব। হ্যাঁ, ম্যাম আপনি শান্ত হন, স্যার আসলেই খুলে দিব। তোর স্যারের 14 পুরুষ উদ্ধারক অসভ্য হলো। কোথায় তোদের স্যার? ডাক তাকে। আমি এসে গেছি বেব। শুভ্র ভাই তুমি? জি আমি। তোকে তো বলেছিলাম বিয়ে আমি তোকেই করব, তুই রাজি হলি না। কি আর করা, আই ওয়াজ হেল্পলেস। তুমি এতটা নিচে নামবে আমি ভাবিনি। এবার কি তুমি জোর করে বিয়ে করবা? দরকার হলে তাই। কখনো না, তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না। না 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 না। আগে তো আমার জন্য পাগলি ছেলে, এখন কি সমস্যা? ওই যে
আগের মাথার স্ক্রু ঢিলে ছিল, এখন ঠিক হয়ে গেছে। তাই এখন আর তোমায় বিয়ে করার মতো বোকামো আমি করতে চাই না। ছাড়ো আমায়। প্লিজ রোদ, শোনা, বোঝার চেষ্টা কর প্লিজ। এমন জেদ করিস না, তো ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি রে, খুব ভালোবাসি। দিনে দিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুই বলার বা বোঝার সুযোগ দিয়েছিলি কি? তা আগে তো হারিয়ে গেলে ধরা চোর বাইরে, তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া কিছু ছিল না। মিথ্যে অজুহাত দিবে না, ছাড়ো আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার পাহাড় এনে দিলেও আমি তোমায় বিয়ে করছি না। ছাড়ো তো, আমার বর নিশ্চয়ই এসে গেছে। ঠালাই দিব একটা। আমি কেন তোর হাতে পায়ে ধরছে আর তুই বর নিয়ে চেতে মরছিস? এত ভালোবাসা, মেয়েরে পুঁতে ফেলবো তোর বরকে। আসিফ, হ্যাঁ দোস্ত বল। কাজে কই, নে তাড়াতাড়ি, বিয়েটা এক্ষুনি হবে। দোস্ত কাজী রাস্তায় জ্যামে পড়ছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। ওকে। দেখো ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করবো না বিয়ে, জোর করছো কেন? ভালোবাসি তাই। ভালোবাসো? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল, হয়তো আজ তা আমার কাছে কালো হবে, তোমার কাছে শুধু সময়টা ভিন্ন, আর কিছুই না। সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলে, তো আজ কি হলো? তোর কথাটা তো সেদিন বুঝেছিলাম, যখন আমার ছেড়ে দূরে চলে গিয়েছিলে। প্রতিটা মুহূর্তে তোকে মিস করেই বুঝেছে ভালোবাসাটা আসলে কি, দূরে থাকাটা কতটা কষ্টের। দেখো শুভ্র ভাই, তখন আমি ভালোবাসতাম, তুমি বাসতে না, আর এখন তুমি বাসো, আমি বাসি না। ইকুয়াল ইকুয়াল। এবার আমায় যেতে দাও প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোমাকে নয়, প্লিজ। শূন্যতাটা কতটা ভয়াবহ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোকে করতে হবে, এখন এবং এই মুহূর্তে। সাহেল, কাজে এখন এলো না কেন? এই তো চলে এসেছে বাবা, নো চাপ। কথাটা শুনে পিছনে তাকিয়ে শুভ্রর চোখ বেরিয়ে আসার উপক্রম। এ কি ফুফা? শুধু ফুফা না, শুভ্রর বাবা মা সহ আত্মীয় স্বজন সব। কেমনি কি? ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তো তোমরা? তো ছেলের বিয়ে তো আমরা আসবো না? মানে তোমরা রেগে নেই আমার উপর? রাখবো কেন? আজীব কথা বলিস। আরে ওকে বেঁধে রাখছো কেন? খোলো আর কাজী সাহেব আসেন আসেন। এবারও যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হচ্ছেটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখও হাসি খুশি। মানে তোমরা রেগে নেই আমার উপর? নিজেদের নিজেরা কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মা, মানে? মানেটা খুবই সহজ সরল আর সাবলীল। আজ রোদের বিয়েটা তোর সাথেই ছিল। জি হ্যাঁ, আন্টি তোর ঘর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে, যে এখানে রোদকে নিয়ে তোর প্রেমের বাক্য ছড়াছড়ি। হঠাৎ হারিয়ে যাওয়া রোদকে পাওয়ার আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করছিস, তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরেই তো ঠিক করা হয় রোদের সাথে বিয়ে। কিন্তু রোদ বিয়েতে নারাজ। সে কিছুতেই তোকে বিয়ে করবে না। ওকে হাজারো বুঝিয়ে যখন লাভ হলো না, তখন শেষ চেষ্টা হিসেবে তোর ডায়েরিটা পাঠানো হলো ওর কাছে। আর মাইয়া দেখো, ইমোশনে ভেসে গিয়ে রাজি হয়ে গেছে। তবে ওর একটা শর্ত ছিল। এই রুহান, তুই থাম, আমি এখন বলি। সত্যটা ছিল তোকে যেন বিয়ের কথাটা বলা না হয়। সে তোকে শাস্তি দিতে চায়, তাই সবাই চুপ। হোয়াট? তার মানে তোরা সব জানতে? তাহলে এসব কেন? দোস্ত, এসব আমাদের করা। তুই বন্ধু হিসেবে হেল্প চাইলে না করে পারি, তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তোকে কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করছি না? একেই বলে কর্তব্যবোধ। আরে এখানে হাসির কিছু হয়েছেটা কি? রোদও মহা খুশি। সাহিলের কথায় সবাই হেসে উঠল। শুভ্রর তো নিজের বোকামিতে নিজের গালেই চড় মারতে ইচ্ছে করছে। তার আগে ফাজিল ফ্রেন্ডগুলো আছাড় দিতে ইচ্ছে করছে। প্রেস্টিজের 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছে ইয়ার। শুভ্রর পেঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বন্দি হলো, আর ওরাও বন্দি হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধন। বাসর ঘুরে ঢোকার সাহস জোগাতে পারছে না শুভ্র। এক পা এগোতেই পা যেন অটোমেটিক্যালি দুপা পিছিয়ে যাচ্ছে। আর তার পেছনে দাঁড়িয়ে থাকা এই 10 হারামজাদাকে দেখে ওর কনফিডেন্স লেভেল আরও লো হয়ে আসছে। এমন বন্ধু থাকলে মানুষ তার শত্রুর কাছেও সেফ ফিল করবে।
মির্জাফর এক একটা। এদের দাঁত কেলানো দেখে শুভ্রর ইচ্ছে করছে ঘুরে দৌড় লাগায়। এক সপ্তাহ যাবৎ সেই সারপ্রাইজগুলো পেয়ে চলেছে, তারপর আর ভরসা রাখতে পারছে না ওদের উপর। না জানি কি করে রাখছে ভিতরে। তার থেকে বড় কথা রোদ, সেই ছোট্টবেলার কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে গেছে তা এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই সে সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। এসব চিন্তায় পড়েই শুভ্র দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভিতরে নাকি কিক মারুম? যাচ্ছি তো। তো যা না। কথাটা বলেই সাহেল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতর পাচার করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়ল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিছানায় গুটি বসে থাকা রোদের দিকে তাকে হাসার চেষ্টা করে বলল, হাই। কি চাই? কি চাই মানে? কি চাই মানে? এখানে কেন এসেছেন? তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমি তাই এসছি। শখ কত? পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে? আরে কষ্ট তো তুই দিয়েছিস আমাকে। 10টা বছর দূরে ছিলে, বাবা মার সাথে ঠিকই কথা বলেছিস, কিন্তু আমাকে তো নাম্বারটাও দিতে মানা করে দিয়েছিস। কোথায় আছিস সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুই দেশে নেই, ব্যাস। এটাই কি তোমার প্রাপ্য ছিল না? সেই ক্লাস 1 থেকে তোমার পেছনে পাগল ছিলাম। তখন তুমি ক্লাস 8-এ পড়তে, আমি বাচ্চা ছিলাম, কিন্তু তুমি তো বড় ছিলে। বোঝাতে পারতে আমায়, কিন্তু না। বোঝানো তো দূরের কথা, কখনো অবহেলা ছাড়া অন্য কিছু তোমার মনে ছিল আমার জন্য? সব সময় আমাকে ফেলে দেওয়ার কোনো জিনিসের মতো ট্রিট করতে, কারণ জানতে এই রোদ তোমার পেছেই পড়ে থাকবে। সরি রোদ, তখন বুঝতে পারিনি, মাফ করে দে প্লিজ। সরি? জাস্ট একটা সরি? তুমি জানো সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি? ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো মেরেছিলে আমায়, তাই চলে গেছিলাম তোমার প্রতি আমার সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে। 10টা বছরের একটা বারো ইচ্ছা হয়নি তোমার সাথে দেখা করার, কিন্তু হঠাৎ যখন মামনি বিয়ের প্রপোজাল দিল অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতেও বাধ্য হলাম তোমার ডায়েরি পড়ে। কি কাহিনী বলো তো? আমি চলে যেতেই ভালোবাসা উপচে পড়েছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়ার রক্তে ছাপ কেন? ভালোবাসি তোকে, কতটুকু জানি না, কিভাবে তাও জানি না, শুধু কষ্টটাই জানি ঠিক কতটা কষ্ট হয়। তুই যখন আমাদের বাসায় এসে বন্ধ করে দিলি, প্রথম দিনটা নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যেভাবে অসহনীয় হয়ে উঠবে ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁস দিয়েছে কেউ। তোর বলে শুভ্র, হে শুভ্র, ও সরি শুভ্র ভাই, তুমি বলো আমায় কি করতে হবে, আমি তোমার জন্য সব করতে পারি। আবার ছাদে দাঁড়িয়ে তোর হঠাৎ বলে ওঠা, বুঝলে শুভ্র ভাই, আমি আজ নামাজ পড়ে আল্লাহকে বলেছি আল্লাহ যেন তোমার সব রাগগুলো মেঘ করে দেয়। ওই দেখো, ওই সাদা মেঘের মতো। তুমি এত রাগই কেন বলো তো? শুধু শুধু আমায় বকো। তো সেই ছোট্ট ছোট্ট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়ছিলাম। সে মুহূর্তে আমি আর কিছুই বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথা ছিল, তো কি আমার এই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করে নিলাম তোর কথা, তুই কেন আসিস না? আম্মু সাবলীল ভঙ্গিতে বলে ওঠে, তুই আর দেশে নেই। কিন্তু কথাটা আমি এত সহজে মেনে নিতে পারলাম না। আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তে। আমি এমন কিছু আশা করিনি কখনো। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেদিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরির বাধা বেঁচিয়েছিলাম, জানি না কেন, হয়তো তোকে মারার শাস্তি দিচ্ছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর চোখে পানি টলমল করছে। একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, কারোর জন্য কি অসুস্থ হয়ে যেতে পারে, আমি এটা কোনো কালে বিশ্বাস করতাম না। কিন্তু জিএসসি পরীক্ষার আগে যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোকে একবার দেখতে পারলে আমি সুস্থ হয়ে যাব। একবার তোর মুখের শুভ্র নামটা শুনলে ব্যথাগুলো দৌড়ে পালাবে, কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামনে নিই, নিজেকে বুঝাই তুই ফিরবি, অবশ্যই ফিরবি। কিন্তু বছর ঘুরে যখন 15 জুলাই আসতো, তখন নিজেকে আটকাতে পারতাম না। এই দিনটাতে তোকে মেরেছিলাম, যার জন্য তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি। ভাবতেই চাপা কষ্ট আর রাগ চাপটে ধরতো আমায়। ওই দিন খুব কান্না পেত। ছেলেদের তো কাঁদতে নেই, ওদের স্ট্রং থাকতে হয়, তাই রক্ত ছড়াতাম, নিজেকে শাস্তি দিতাম। দেখ, তোর জন্য এতদিনও আমি সিঙ্গেল আছি, যেদিকে সাহেল 1 বাচ্চার বাপ হয়ে আছে। জানিস, আম্মুরা এক একটা মেয়েকে কত কষ্টেই না ভাগাতে হয়েছে, আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক।
আমার শেষ বিকেলের তুমি হয়ে আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে তুই আজ আমার পাশে আমার হয়ে আমার সাথে বসে আছিস। ব্যাস, তাতেই 10 বছরের কষ্ট উধাও। তুমি তো নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়ে গিয়েছিলে। আমি বেশ বুঝেছি, যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে, রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। আরে আমি তো কনফিউজড হয়েছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করেও থাকি তাহলে মেয়েটি কে, রোদ নাকি অন্য কেউ। আমি তো রোদ ছিল না, কাউকে বিয়ে করার কথা না। আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালাচ্ছিলাম, বাট তোদের কথা বলতে সব কিছু আওলা যাচ্ছিল, বুঝলি? হুম। তো তো কি? আমি কন্টিনিউ করতে পারি আমার বাসন? ভাবতে হবে, ভাববো, চিন্তা করব, তারপর বলবো। পারো কি পারো না? কি? তাহলে দেখা যাবে ততদিনে সাহিল নাতেপুতিনে ঘুরে বেড়াচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখিয়ে যাচ্ছে, কারণ তখনও তোর ভাবনা চিন্তা শেষ হবেই বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ করে রাখতাম। এদিকে তুই ভাবতি, ওদিকে না হয় আমি ওদের সাথেই। খুন করে ফেলবো। আমি তো এক পায়ের আছি, তোর হাতের সবই আদর, সবই ভালোবাসা, তা এক কথায় মরতেও আছে। তুই মারবি? আয়। দূরে গিয়ে বসো বলছি। কেন মারবি না? খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবেই অবিরাম গতিতে, ভালোবাসার রঙে রাঙা হোক সবাই। তবে আপাতত আমাদের এই রুম থেকে যেতে হচ্ছে। এটা রোজ শুভ্রর শেষ বিকেলের গল্প। সেই গল্পের শেষ বিকেলে মেতে ওঠার অধিকার শুধু তাদেরই। তাই কাবাবে হাড্ডি না হয়ে একটু লাজুক হাসিতেই বিদায় নেই সবাই। ওরা না হয় রাঙা হোক ভালোবাসার রঙে।